কিভাবে সেটা রেডি করা যায়। একটু টাইম দাও, আমি স্লাইডটা শো করি। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যালো। ক্লিয়ার। হ্যাঁ। একটু আরে হট করে একটা ফোন এসছে, ফোনটাকে কাটতে গিয়ে ধরে ফেলেছি, ওখানেই কমিউনিকেশনটা বেরিয়ে চলে গেছে। হুম। একটু ধরো। রেডি হয়ে গেছে, আচ্ছা স্ক্রিন তো দেখতে পাচ্ছ সবাই? ওটা নিয়ে তো প্রবলেম হওয়ার কথা না।
রাইট? স্ক্রিনটাকে আমি এটা জাস্ট দেখা, হ্যাঁ ফাইন। আমি একটু একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করব, ঠিক আছে? তোমাদের বোঝাবার জন্য বেসিক জায়গা থেকে। চলো শুরু করা যাক। আমাদের কাছে মোটামুটি ভাবে তোমরা যারা যারা ক্লাস করছো বা এতদিন ধরে লড়াইটা চালাচ্ছ, তাদের কাছে এইটুকু বলতে পারি যে বিষয়টা অপরিচিত নয়। তোমরা ন্যারেশন বিষয়টা জানো, তোমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ বিষয় পুরোটাই জানো। আমি জাস্ট এটাকে একটা বেসিক জায়গা দেব। বেসিক জায়গা বলতে আমি তো জানি না যে আহ কি বলবো, মানে কারা কতটা শিখে এসছে আর কারা কতটা আনট্রেন্ড। ফলত আমি এমন একটা জায়গা থেকে শুরু করব, তাতে হয়তো তোমাদের কিছু কিছু কমন পড়বে। তো সেটা তোমাদের একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। আমি যেটা বলছিলাম, ধরো ন্যারেশন কথাটা যখন আমি বলছি, একটু খেয়াল রাখতে হবে। হুম, একটু ধরো। রাইট, এই সবে শুরু হয়েছে, শুরু। আচ্ছা, ন্যারেশন কথাটা হচ্ছে আমরা খুব ভালো জানি যে বিষয়টা কি, ইটস অল অ্যাবাউট ডেসক্রিপশন। ন্যারেশন কথাটার মানে হচ্ছে ডেসক্রিপশন, বর্ণনা। এবার একটু খেয়াল করে দেখি, তাহলে যে ভার্বটা থেকে এটা এলো সেটা কি? ন্যারেট। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস টু ডেসক্রাইব। এটুকু আমরা জানি। এবার যদি আমি বলি টু ডেসক্রাইব হোয়াট, আমরা জানি এখানে কি ডেসক্রাইব করতে হচ্ছে, একটা স্পিচকে ডেসক্রাইব করতে হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, হাউ দ্য স্পিচ হ্যাজ বিন ফর্মড, তৈরিটা হলো কি করে স্পিচটা। তাহলে কোনো একটা জায়গায় মিনিমাম লেভেল অফ কমিউনিকেশন একটা এস্টাবলিশড হয়েছে। তার মানে সোজা কথায় আমি যদি এভাবে দেখি যে এখানে রিলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিকার আর কাদের মধ্যে? লিসনারের মধ্যে। রাইট? একটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, সেটা টু ওয়ে হতে পারে, ওয়ান ওয়ে হতে পারে, এনি হাউ। তাহলে স্পিকার লিসনারকে কিছু বলছে, এইটা হচ্ছে কমিউনিকেশন। কিন্তু খেয়াল রাখতে হচ্ছে কি, এটা সবসময় ফার্স্ট হ্যান্ড কমিউনিকেশন। অর্থাৎ এই যে কমিউনিকেশনটা হলো, এই কমিউনিকেশনটাই হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন বা ডাইরেক্ট স্পিচ। তো ন্যারেশনে ডাইরেক্ট স্পিচের জায়গা মাত্র একটা। বাকি এই ডাইরেক্ট স্পিচটাকে যেই নেক্সট টাইম কমিউনিকেট করবে, অর্থাৎ সেটা হতে পারে যে এই যে কমিউনিকেশনটা হলো, এটা ফার্দার স্পিকার কমিউনিকেট করলো, এটা হতে পারে লিসনার কমিউনিকেট করলো থার্ড ওয়ানকে। অর্থাৎ সোজা কথা আমি ধরে নিচ্ছি এখানে একজন এক্স রয়েছে, তাকে কথাটা বলা হলো। রাইট? কেউ ওভার হিয়ার করতে পারে, স্পিকার লিসনার কথা বলছে, ধরে নিচ্ছি আমি এ কথাটা শুনেছে, শুনে সে কমিউনিকেট করছে এক্স এর কাছে। অর্থাৎ এনি ফর্ম অফ কমিউনিকেশন আফটার দ্য ফার্স্ট হ্যান্ড কমিউনিকেশন ইজ নাথিং বাট ন্যারেশন। ইটস নাথিং বাট ন্যারেটিং দ্য স্পিচ। সেই বিষয়টুকু আমরা জানি। প্রশ্নটা এখানে না, কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমরা প্রসেস অফ কমিউনিকেশনটা দেখলাম, এটাকে আমাদের একটু সুন্দর করে দেখে নিতে হবে যে এর মধ্যে কি স্কিম কাজ করে। অর্থাৎ আমি যদি এভাবে দেখি, একটু টেন্স ওয়াইজ ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি তোমাদের একটা জিনিস পরিষ্কার জিজ্ঞেস করব। তোমরা জানো যে এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রাইট? আমাকে একটু বলো তো, এই যে দুটো স্পিচের কথা আমি বললাম, এই দুটো স্পিচের মধ্যে ডিফারেন্সটা কি? অর্থাৎ আমি যদি আরেকটু অন্যভাবেও দেখতে পারি বিষয়টাকে, যে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ আর রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তোমরা যে কজন আছো ফ্রিলি আমাকে অ্যান্সার দেবে। মানে আমি এটা জিজ্ঞেস করছি না যে ইউ হ্যাভ টু বি ভেরি ফর্মাল ইন ইউর অ্যান্সার। তোমরা যা বোঝো, যেমন ভাবে নিজের মতো করে জিনিসটাকে বোঝো, তেমন করে আমায় বলবে। আমি, কোয়েশ্চেনটা ইজ ভেরি স্পেসিফিক। আমি কি বললাম? রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ আর ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আর যদি না জানা থাকে তাহলে পরিষ্কার বলবে জানা নেই। যে কেউ আনমিউট করে বলতে পারে।
স্যার, হ্যাঁ, রিপোর্টিং স্পিচ বলতে যে মানে কেউ একজন বলেছেন একটা কথা, সেই হ্যাঁ, স্পিচটা যদি কোনো রিপোর্টার তার নিউজ পেপারে লেখে, মানে সেই সেন্টেন্সটা যিনি বলেছেন আর কি, ফার্স্ট পার্সনে হ্যাঁ, যিনি হ্যাঁ, বলেছেন, হ্যাঁ, সেইটা হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে রিপোর্টিং স্পিচ। এবং পরে যখন ওটাকে থার্ড পার্সনে লেখা হচ্ছে, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, বিষয়টা আহ, বিষয়টা একটু বলি। আহ, অনেকটা ঠিকই বলেছো। আমি জানি না, আমি এখন যেটা বলবো তুমি সেটার সঙ্গে এগ্রি করবে কিনা। আমার মনে হলো কথাটা শুনে, আমি এখন যেটা বলবো আর তুমি যেটা বলেছো সেটা বোধহয় একই, খুব সম্ভবত অর্পিতা যেটা বললো সেটা বোধহয় এক। আমি যদি একটু খেয়াল করি, রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচের ব্যাপারটা কি? রিপোর্টিং স্পিচ হচ্ছে সোজা কথায় ইন্ট্রোডাকশন অফ রিপোর্টেড স্পিচ। দেখো তো, আমি এক কথায় জিনিসটাকে বললাম ইন্ট্রোডাকশন অফ রিপোর্টেড স্পিচ। অর্পিতার কাছে ব্যাপারটা একই লাগলো কিনা, মানে তুমি যেটা বললে আর আমি যেটা বললাম সেটা কি এক? হ্যাঁ স্যার, খানিকটা। খানিকটা এক। এবার আমি পুরো বিষয়টাকে ইন্ট্রোডাকশন, স্যার হ্যাঁ, ইন্ট্রোডাকশন বললে যেটা বোঝায়, ধরুন হুম, মানে কোটেশনের বাইরের পোর্শনটাকেও বোঝায়। আর হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, জাস্ট কোটেড সেন্টেন্সটার কথা বলছিলাম। হ্যাঁ, বলি, বিষয়টা বলছি। খেয়াল করবে, যখনই আমি বলছি ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ, আমি একটু উপরে যাচ্ছি। ডাইরেক্ট স্পিচ যখনই আমি কথাটা বললাম, যে ফার্স্ট হ্যান্ড কমিউনিকেশনের কথাটা, যেটা ডাইরেক্ট স্পিচ, তো ডাইরেক্ট স্পিচটা আমরা কি জানি সবসময় কোর্টের মধ্যে হয়, এইটুকু আমরা শিওর, রাইট? তো এটাও কোর্টের মধ্যে হবে, রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি রিপোর্টেড স্পিচটা হচ্ছে তোমরা যেটা বলতে চাচ্ছ যে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, তাহলে রিপোর্টিং স্পিচটা কি? ইনডাইরেক্ট স্পিচ? বিষয়টা কিন্তু তা নয়। মানে আমি অধিকাংশ জায়গাতেই ব্যাপারটাকে খুব সরলীকরণ করতে দেখি। পরিষ্কার সেখানে দেখা থাকে যে মানে in a generalized form it has been written in several books that reported speech is direct speech and a reporting speech is indirect speech. একেবারে ভুল কনসেপ্ট, বিষয়টা একদম আলাদা। আমি ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ বুঝলাম, সেটা আমি বুঝেছি। ধরে নিচ্ছি কেউ জিজ্ঞেস করলো, ধরো অর্পিতাকে কেউ জিজ্ঞেস করলো যে কালকে ক্লাসে যাবি। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, ফার্স্ট স্পিচ। একজন ব্যক্তি, আমি ধরে নিচ্ছি সৌরভ জিজ্ঞেস করলো এই কথাটা। এবার কেউ একজন বলল যে জানিস, সৌরভ অর্পিতাকে জিজ্ঞেস করেছে ও কালকে ক্লাসে যাবে কিনা। নাও এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। অর্থাৎ যে কমিউনিকেশনটা এস্টাবলিশ হলো সেটাকে ফার্দার বলা হলো। কিন্তু এর মধ্যে রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচের জায়গাটা কোথায়? আমি এই ডিফারেন্সটা বোঝাবার জন্য বলছিলাম। বুঝে দেখি, ধরো আমি বললাম দ্য ডক্টর সেজ ইউ শুড টেক আ ব্রিস্ক ওয়াক অ্যাট মর্নিং। এই যখন বললাম ইউ শুড টেক আ ব্রিস্ক ওয়াক অ্যাট মর্নিং, এইটা কোটেড, এটাকে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, আবার এটা রিপোর্টেড স্পিচও বটে। আর এই যে ডক্টর সেড কথাটা বললো, তার মানে কি, আমি ইন্ট্রোডিউস করলাম বিষয়টাকে, অর্থাৎ তোমার সামনে রাখলাম যে কথাটা কে কাকে বলেছে। এইটাকে, এই পার্টটাকে বলছি রিপোর্টিং স্পিচ। এবার দেখো ক্লিয়ার হয়েছে কিনা, ভালো করে দেখো। কারোর কোনো প্রবলেম থাকলে এখানে যে কজন আছো আমি প্রত্যেককে বলছি স্যার সঙ্গে আরেকবার সঙ্গে বলবেন? আরেকবার বলবো। আচ্ছা ফাইন, আমি ধরে নিলাম এখানে বলছে যে হ্যাঁ স্যার একবার বলুন, ফাইন বলছি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। এবার কোডটা শুরু হলো। কোর্টে জিজ্ঞেস করছে যে হাউ হ্যাভ ইউ ডান দিস প্রজেক্ট ইন সাচ এ লিটল টাইম। ঠিক আছে, এই যে বলছে হাউ হ্যাভ ইউ ডান দিস প্রজেক্ট ইন সাচ এ লিটল টাইম, এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা কোর্টের মধ্যে আছে। এটা রিপোর্টেড স্পিচও বটে। এটা যেমন আমি ডাইরেক্ট স্পিচ বলছি, এটাকে রিপোর্টেড স্পিচও বলছি। এবার যে মুহূর্তে আমি এটাকে ইন্ট্রোডিউস করলাম এই কোডটাকে, যে কে
কাকে কথাটা বলেছে, কাদের মধ্যে রিলেশনটা এস্টাবলিশ হলো, কমিউনিকেশনটা এস্টাবলিশ হলো, রিলেশন নয়, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা। এই যে বললাম দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। দেখো ক্লিয়ার হলো, না হলে বলবে। ফাইন, ক্লিয়ার হয়েছে। এইবারে বলি, তাহলে প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ আর রিপোর্টিং স্পিচের মধ্যে তফাতের জায়গাটা কোথায়। আচ্ছা দেখো, আমি ইনডাইরেক্ট স্পিচ বলে যেটা বলছি যে তাহলে কোনটাকে আমি ইনডাইরেক্ট স্পিচ বলবো। আমি প্রথম জায়গাটা বুঝলাম, ধরো এটাকে আমি ন্যারেট করলাম যে ডাক্তার পেশেন্টকে বলেছে যে সকালে হাঁটতে। ন্যারেট করার পরে এই ফর্মটা এলো, ডক্টর অ্যাডভাইজেস দ্য পেশেন্ট টু টেক আ ব্রিস্ক ওয়াক এট মর্নিং। ঠিক আছে, এই যে ফাইনাল সেন্টেন্সটা লিখলাম এটা ন্যারেশন হলো, ন্যারেটেড হলো। ঠিক আছে, এবার এই ন্যারেটেড সেন্টেন্সটার পুরোটাই কিন্তু খেয়াল করতে হচ্ছে আমরা কি দেখছি সেটা কোর্টের বাইরে, রাইট। এবার আমি এখানে লিখছি পরিষ্কার করে, আমার স্পিচটা ন্যারেটেড হলো। এই ন্যারেটেড স্পিচের পুরোটাই কি, ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, ডাক্তার পেশেন্টকে বলেছে কি করতে, প্রত্যেকদিন সকালে হাঁটতে। এবার এই যে ইনডাইরেক্ট স্পিচটা রেডি হলো, প্রশ্ন হচ্ছে তারপরেও কি রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচের ভাগটা থাকছে। তোমাদের কি মনে হয় ফার্স্টে বলো। মানে আমি যখন ফাইনালি বললাম দ্য ডক্টর অ্যাডভাইজেস দ্য পেশেন্ট টু টেক আ ব্রিস্ক ওয়াক অ্যাট মর্নিং, এটা আমি ন্যারেট করে বললাম, তো বলার পরও কি রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচ থাকছে নাকি উঠে যাচ্ছে। না তো মনে হয়, মানে নাটা কি না, পরিষ্কার করে বলো। আনমিউট করে বললে হ্যাঁ থাকছে। আচ্ছা, অর্পিতা বলছে থাকছে, ফাইন। বাকিরা, নীলাদ্রি বলছে না থাকছে না, বাকিরা। স্যার বুঝতে প্রবলেম হচ্ছে, এটা কি সৌরভ? আচ্ছা সৌরভ, তাহলে একটু ওয়েট করো, আমি যতক্ষণ যতক্ষণ আমি যেহেতু এখনো থিওরিটিক্যাল ডিসকাশন করছি, আমি প্র্যাকটিক্যালে আসিনি, তাই জন্য সম্ভবত প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, প্রবলেম, উত্তরটায় আগে আসি। ডেফিনেটলি থাকছে, কোনো ডাউটই নেই যে এখানেও রিপোর্টিং স্পিচ এন্ড রিপোর্টেড স্পিচ থাকছে। অর্থাৎ ওই যখন বলা হচ্ছে যে ডক্টর অ্যাডভাইসেস দ্য পেশেন্ট, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, দ্যাট হি শুড টেক আ ব্রিস্ক ওয়াক, এরকম ভাবে যখন আমি কথাটা বললাম, ঠিক আছে, তখনও কিন্তু সেটা হয়ে গেল রিপোর্টেড স্পিচ বাকিটা। এইবারে আমি আসল জায়গাটায় আসি, আমি এটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো ক্লিয়ার হয় কিনা। ধরো আমি বললাম যে the lawyer advises, কোর্টের মধ্যে রয়েছে, you are not honest enough to disclose the fact to me. আচ্ছা, the lawyer advises you were not honest enough to disclose the fact to me, এই কথাটা বলা হলো। ধরো এটাকে আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। The lawyer advises, আমি এখানে মি করে নিলাম, কারণটা বলবো পরে, সেটা যখন ডিসকাস করব তখন ক্লিয়ার হবে।
that I am not honest enough to disclose the fact to him. Sorry, এটা হচ্ছে আমার ফাইনাল ন্যারেশন। The lawyer advises me that I'm not honest enough to disclose the fact to him. বললাম, খেয়াল করবে দুটো জায়গাতেই কিন্তু রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচের ভাগটা রয়ে গেল। অর্থাৎ এটা যেমন এখানে এইটাকে যেমন আমি বললাম এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটাকেও আমি কিন্তু বলছি রিপোর্টিং স্পিচ, একটু খেয়াল করবে। আর বাকি যে পার্টটা রইলো এখানে কোর্টের মধ্যে রয়েছে দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ। আর এখানে চলবে এটাও কিন্তু এটা রিপোর্টেড স্পিচ, খেয়াল রাখতে হবে। অর্থাৎ এমনটা নয় যখনই আমি ন্যারেট করে ফেললাম তখন সবটাই রিপোর্টেড স্পিচ হয়ে গেল, এই ধারণা কিন্তু পুরো ভুল। এবার খেয়াল করে দেখি ন্যারেশনের পর যেটা হলো সেটা হচ্ছে পুরোটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হলো। এখানে ডাইরেক্ট স্পিচ ছিল কোর্টের মধ্যে, এটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। কিন্তু রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচের ব্যাপারটা পুরো আলাদা। দুটো এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এমন কেউ আছো এখানে, যে কজন আছে আমি প্রত্যেককে বলছি কারোর কোনো জায়গায় অসুবিধা আছে কিনা? নীলাদ্রি, রাজেশ, রূপা, সৌরভ, সুদীপ্তা, তনুশ্রী, সবাই, অর্পিতা, যারা যারা আছে আমাকে একটু বলবে কিন্তু। না স্যার, ফাইন। বাকি কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে বলবে। ওকে, ওকে, ফাইন। তাহলে আমি প্রথমে কনফিউশনটা ক্লিয়ার করলাম। অর্থাৎ শুরুতে কোনো জিনিস ধরার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে এই কনফিউশনটা ক্লিয়ার করা, সেটা আমি করলাম। ঠিক আছে, এবার দেখা যাক। আমি বাকিটায় ঢুকবো, আগে একটু জায়গাটা মুছে নিই, নইলে পরবর্তীকালে প্রবলেম হবে। এই একটা মুশকিল, এটা কিছুতেই আগের সফটওয়্যারটায় হয়ে যেত, কিছুতেই হচ্ছে না। যাই হোক, ঠিক আছে, চলো। নেক্সট ওয়ান। এই বেসিক থটের পর আমরা চলে যাব ফর্মুলাইজেশন। একটু দেখা যাক, আমি দুভাগে ভাগ করলাম আবার, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এখানে একটা আই পড়ে গেল, তোমরা এটাকে একটু ইগনোর করো। আচ্ছা, দুটোর মধ্যে একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। আমি ধরে নিচ্ছি রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট টেন্স আছে, আমি এইভাবে জায়গাটা তোমাদের সামনে আনার চেষ্টা করছি। রাইট, একটু খেয়াল করো তো, রিপোর্টিং স্পিচে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচে কি চেঞ্জ হবে? অর্থাৎ রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে কি আদৌ? খেয়াল রাখতে হবে, চেঞ্জ হবে না। এক্স্যাক্টলি, টেন্স will remain unchanged. টেন্স will remain unchanged, অর্থাৎ প্রেজেন্ট থাকলে প্রেজেন্টই থাকবে, পাস্ট থাকলে পাস্টই থাকবে, ফিউচার থাকলে ফিউচারই থাকবে। অর্থাৎ রিপোর্ট স্পিচে আমার চেঞ্জের কোনো প্রয়োজন নেই যদি এখানে, অর্থাৎ রিপোর্টিং স্পিচে আমার প্রেজেন্ট টেন্স থাকে। এর পরেরটাই যাবো।
এখানে আমি চলে যাচ্ছি ফিউচার টেন্সে। এটাকে বলছি ফিউচার টেন্স থাকলে আমার রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে কিনা। অলমোস্ট সেম, অর্থাৎ যা ছিল তাই আছে, অর্থাৎ চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, যদি দেখা যায় একটা সেন্টেন্সের দুটো ক্লজের, একটা প্রিন্সিপাল ক্লজ আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, সেখানে যদি দেখা যায় দুটো ক্লজেই ফিউচার টেন্স আছে, ঠিক আছে? অর্থাৎ কি বললাম ভালো করে খেয়াল করো, একটা সেন্টেন্সে আমি দুবার ফিউচার টেন্স ব্যবহার করছি, তাও আবার কেমন, কন্ডিশনটা বোঝার চেষ্টা করব। দুবার ফিউচার টেন্স কথাটার মানেটা কি? অর্থাৎ যদি দেখি প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের রিলেশন এস্টাবলিশড হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? তখন দুটো ফিউচার টেন্স এক জায়গায় থাকবে না, সেখানে কিন্তু আমাকে দেখতে হবে যেটা প্রিন্সিপাল ক্লজে আছে সেটাকে আমায় চেঞ্জ করে দিতে হবে। কোথায়? ফিউচার টেন্স যেমন আছে তেমন থাকছে, আর সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাকে নিতে হবে প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? এবার এই বিষয়টা আমি আসবো পরে, আমি থিওরিটিক্যালি জায়গাটা বললাম, অসুবিধা অনেকেরই হতে পারে, আমি পরে আসছি, যখন প্র্যাকটিক্যালি জায়গাটা ধরবো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি লাস্ট চার্টটা একটু ক্লিয়ার করে নিই, তারপরে আসি। ধরো এবারে আমি ধরলাম পাস্ট টেন্স, রাইট? এই একমাত্র জায়গা যেখানে চেঞ্জটা হবে, অর্থাৎ সেখানে কি হবে, টেন্স will be changed into past tense only. Oh, কি চেঁচাচ্ছে, past tense. Tense will be changed into past tenses. আমি যেটা বললাম খুব কাঁচা ল্যাঙ্গুয়েজে, এরকম সাধারণত লেখা হয় না, গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজটা অনেক আলাদা। সেখানে লেখা হয় যে any tense will be inducted into past. ওরে সর্বনাশ, ধরো এক সেকেন্ড, ধরো এই আসতে, ওরে বাবা আসতে। আচ্ছা, টেন্স উইল বি চেঞ্জ ইনটু পাস্ট টেন্স, ওই দেখো পাত্তাই দিচ্ছেন, ধরো এক সেকেন্ড। টেন্স উইল বি চেঞ্জ ইনটু পাস্ট টেন্স, রাইট? জিনিসটা বোঝা গেল। এবার আমি যে পুরোটা বললাম থিওরিটিক্যালি, আস্তে আস্তে ভেতরে ঢুকবো। আগে এই পয়েন্টটাকে ক্লিয়ার করি যে ফিউচার টেন্সের পয়েন্টটা কি বললাম। আচ্ছা, ধরে নিই আমি একটা সেন্টেন্স এইভাবে ভেবে নিচ্ছি, ধরে নিচ্ছি সেন্সে লেখা হলো যে she will say I'll be present at the meeting, ধরো এটা রয়েছে। এবার আমরা এইটুকু পরিষ্কার বুঝতে পারছি যে ফিউচার টেন্সের সময় কি হয়। আমরা প্রথমেই বললাম যে the basic rule is in the right hand side, that means in the reported speech
there will not be any change, তাহলে এই সেন্টেন্সটাকে আমি কি করে লিখবো? She will say that she will be present at the meeting. দেখে নাও আমি বিষয়টাকে বোঝাতে পারলাম কিনা। She will say that she will be present at the meeting. ঠিক আছে, এবার তুমি একটু খেয়াল করে দেখো আমি কি বললাম, যে একটা সেন্টেন্সে দুটো ফিউচার টেন্সের ব্যবহার থাকলে একটা ফিউচার টেন্সকে আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু কন্ডিশনটা কি বলেছিলাম, যেখানে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের ডিফারেন্সটা থাকবে। অর্থাৎ আমি যদি এখানে ভাবি যে এই সেন্টেন্সের দুটো পার্ট আছে, একটু বুঝে দেখবে আজকের কিন্তু বিষয়টা একটু অন্যরকম। আমি নর্মালি টেন্স যেভাবে ন্যারেশন যেভাবে করায় সেভাবে যাচ্ছি না, বিষয়টাকে একটু অন্যভাবে ঘোরাচ্ছি। শি উইল সে এটা একটা পার্ট, দ্যাট দিয়ে আমি জয়েন করলাম, নেক্সট পার্ট ইজ বাকিটা, রাইট? এবার আমাকে বলো শি উইল সে, আর তারপরে বলছি শি উইল বি প্রেজেন্ট এট দ্য মিটিং, এই দুটো কি ক্লজ? একদম পরিষ্কার আমায় বলবে। আগে বলে দিই, যদি সাবঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ এই দুটোর ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে আমি বিষয়টাকে খুব সোজাভাবে বলি, প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স which is independent, which doesn't depend upon the other part of the sentence to express its meaning clearly. ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিষয়টা বোঝাতে পারলাম। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কোনটা, যে ক্লজটা সেন্টেন্সের যে পার্টটা ইন্ডিপেন্ডেন্টলি বুঝতে পারে অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া, মিনিং ক্লিয়ার করতে পারে। আর বাকি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, যেটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে মিনিংটাকে ক্লিয়ার করে। তাহলে অলরেডি আমি অ্যান্সার পাওয়া শুরু করে দিয়েছি। এখানে যে দুটো পার্ট রয়েছে সে দুটো পার্ট প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ, বা যদি মনে হয় একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট, আমায় বলতে পারো। সৌরভ অ্যান্সার দিয়েছে, বাকিদের আই এম ওয়েটিং ফর আনাদার অ্যান্সার। অ্যান্সার কিন্তু পাচ্ছি না, তার মানে কি বুঝতে পারোনি? সে উইল সে সাবঅর্ডিনেট, ফাইন, তনুশ্রী বলছে, বাকিটা হচ্ছে দেখে নিয়েছি। বাকিদের আর কেউ? she will be principal, ফাইন। এখন কিন্তু বাকিদের অ্যান্সার পাইনি। বেশ, সাবঅর্ডিনেট প্রিন্সিপাল অর্পিতাও বললো। বাকিরা নীলাদ্রি, প্রতিহার, বাকি যারা যারা রয়েছে, রূপা, she will say subordinate। আচ্ছা না, বিষয়টা বোঝার চেষ্টা করি। ইন্ডিভিজুয়ালি দেখো, she will say সেন্টেন্সটা কমপ্লিট কি কমপ্লিট না, সে বলবে। এই যে এই আমি এক্সপ্রেশনটা করলাম, এটা কি কমপ্লিট না কমপ্লিট না, মিনিংটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? আচ্ছা, তনুশ্রী বলছে না, এইখানেই প্রবলেম। ধরো আমি যদি বলি যে তিনি গান গাইবেন, বা গান দরকার নেই, আমি যদি বলি তিনি গাইবেন, সেন্টেন্সটা কি কমপ্লিট? শি উইল সিং, না কমপ্লিট না। রাজেশও বলছে যে কমপ্লিট না। শি উইল সিং কমপ্লিট কি কমপ্লিট না? হ্যাঁ কমপ্লিট তো। তাহলে একটু ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি। শি সাবজেক্ট, উইল ভার্ব, সে সরি সেটাও ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আমি আর তোমরা জানো এ বিষয়ে আর বলছি না। এই যখন কথাটা বললাম, তাহলে সাবজেক্ট আর ভার্ব এটা মিলে একটা সেন্টেন্স তো ইজিলি কমপ্লিট হতে পারে। যখন আমি বলছি শি উইল সিং,
ঠিক আছে, এক্স্যাক্টলি এই ফরমেশনটাও একই। সে উইল সে, সে বলবে। কি বলবে সেটা তো আমার জানার দরকার নেই। আমাদের ধারণা হচ্ছে অবজেক্ট না থাকলে বোধহয় সেন্টেন্সটা কমপ্লিট না। দেখো আমি ধীরে ধীরে মিসকনসেপশন গুলোতে ঢুকছি, এগুলোকে মাথার থেকে তাড়াতে হবে। আমাকে দেখতে হবে যে সেন্টেন্সের মিনিং ক্লিয়ার কিনা, দ্যাট ইজ এনাফ, আর কিচ্ছু আমার লাগবে না। এখানে তাই বলছে যে শি উইল সে, যখন কথাটা বলছে একদম পারফেক্টলি বলছে যে সেন্টেন্সটা কমপ্লিট, আমাদের ধারণা কমপ্লিট নয়। আবার আমি বিষয়টাকে বোঝাবার জন্য বলছি। ধরো আমি বললাম আই বিলিভ, সেন্টেন্সটা কমপ্লিট কি কমপ্লিট না? কমপ্লিট, রাইট। আমাকে বুঝতে হবে আই বিলিভ ইন ইউ বললেই কমপ্লিট হবে, ঘটনাটা কিন্তু এমন নয়। শুধু যদি আমি বলি আই বিলিভ, আমি বিশ্বাস করি, হয়তো কেউ এটা বিষয়ে আগে আলোচনা হয়েছে, সেটা নিয়ে কথাটা বলছে সে, কিন্তু সেন্টেন্সটা তো কমপ্লিট। ঠিক আছে, তাহলে বুঝতে হচ্ছে যে কমপ্লিট সেন্টেন্স বিষয়টা কি। তার মানে এই সেন্টেন্সটা যখন ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমি কি বলতে পারি? দ্যাট ইজ প্রিন্সিপাল ক্লজ। এবারে দেখি পরেরটা, শি উইল বি অ্যাট দ্য মিটিং। এটা তো 100% প্রিন্সিপাল ক্লজ, বলে বোঝাবার দরকারই নেই। অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে, সেক্ষেত্রে দুটো ফিউচার টেন্স বসতেই পারে, কোনো অসুবিধা নেই। আমার কন্ডিশন কি ছিল? যে একটা প্রিন্সিপাল ক্লজ হতে হবে, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, হবে। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, আমি বললাম ইফ he will support me। আচ্ছা, আমি এখানে দেনটা ইউজ করছি, then I will be আচ্ছা, if he will support me, then I will be successful in the competition। ঠিক আছে। আচ্ছা, এর মাঝখানে সৌরভ কিছু একটা প্রশ্ন করলো, স্যার ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের ক্ষেত্রে অবজেক্ট লাগে, কিন্তু এক্ষেত্রে তেমন নয়, এমন কি এখানে সাবজেক্ট প্লাস ভার্ব হলেই হলো? তোমার প্রশ্নটা যদি আমি ঠিক বুঝলাম না স্যার, ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভের ক্ষেত্রে অবজেক্ট লাগে না, একদমই নয়। ট্রানজিটিভে অবজেক্ট লাগে, ইনট্রানজিটিভে লাগে না। মানে যে ভার্বের অবজেক্ট নেই সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, যেমন আমি বললাম শি উইল সে, এটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, চলো সেটা নিয়ে ডিসকাশনে আমরা পরে আসবো, আগে বোঝার চেষ্টা করি যে আমি যে এই সেন্টেন্সটা স্যার, বললাম। হ্যাঁ বলো। সৌরভ মুস্তফাদি এটা জিজ্ঞাসা করছে যে ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভের ক্ষেত্রে, মানে ট্রানজিটিভের ক্ষেত্রে যেমন অবজেক্ট হুম। লাগে, হুম। ইন্ট্রানজিটিভে অবজেক্ট লাগে না, তো এখানে হ্যাঁ, যেহেতু অবজেক্ট লাগলো না, ওটাই ও জিজ্ঞাসা করছে যে এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। হ্যাঁ, 100% ইন্ট্রানজিটিভ ভার্ব, 100%। ঠিক আছে, যেমন শি উইল সিং, যখন আমি বললাম সেটা ইনট্রানজিটিভ, কিন্তু আমি যেই বলবো শি উইল সিং আ সং, সেটা হয়ে গেল ট্রানজিটিভ। তার মানে কি, আমি ভার্বকে কোয়েশ্চেন করছি, যে কি দিয়ে কোয়েশ্চেন করছি? হোয়াট এন্ড হোম দিয়ে। হোয়াট উইল শি সিং, ঠিক আছে। হোম উইল শি সিং, হোম দিয়ে যেহেতু কোয়েশ্চেনটা ইনভ্যালিড, তাই এখানে হোম দিয়ে কোয়েশ্চেন করতে পারছি না, আমরা হোয়াট দিয়ে করছি। এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করার পর যে অ্যান্সারটা পাচ্ছি কি? আ সং। তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যখন আমি শুধু ওইটুকু বলছি যে শি উইল সিং, তার মানে সেটা ইনট্রানজিটিভ। চলে আসি, ইফ হি উইল সাপোর্ট মি, দেন আই উইল বি সাকসেসফুল ইন দ্য কম্পিটিশন। সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে সেটুকু শুধু আমায় বলবে।
চট করে অ্যান্সার দাও, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ স্যার, দেন তো হয় না। না না, দেন কথা, ধরো দেনটা এখানে নেই, ফরগেট অ্যাবাউট ইট, এখানে কমা ইউজ করেছি। দেন হয় না কে বলেছে? আমি যদি পাংচুয়েট করি তাহলে আমার দেনটা লাগছে না, আদারওয়াইজ আমি কেন ইউজ করতে পারবো না দেন? স্যার ঠিক আছে, এখানে দুবার ফিউচার ইউজ হচ্ছে, দুবার ফিউচার হয় না তো এটা। ইফ ইউ সাপোর্ট মি দেন আই উইল বি সাকসেসফুল ইন দ্য কম্পিটিশন। এক্স্যাক্টলি, অর্থাৎ সোজা কথায় এখানে আমি দুটো পার্ট আলাদা করতে পারলাম, তার মানে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। একটু খেয়াল করে দেখি, দ্য সেকেন্ড পার্ট ইজ প্রিন্সিপাল ক্লজ, রাইট? এবার কেন প্রিন্সিপাল ক্লজ এটা আমায় বলে বোঝাতে হবে না। আই উইল বি সাকসেসফুল ইন দ্য কম্পিটিশন, সেন্টেন্সটা কমপ্লিট, আমার এখানে ফার্দার কোনো এক্সপেকটেশন নেই। কিন্তু যেই বলছি ইফ হি উইল সাপোর্ট মি, এবার খেয়াল করে দেখো, there is an expectation that something more will be said. এখানে একটা অন্যরকম জায়গা দাঁড়াচ্ছে, যে যদি তুমি আমায় সাপোর্ট করো তাহলে কি, এই প্রশ্নটা আসছে। তার মানে এই পার্টটা কিন্তু ইনকমপ্লিট, অর্থাৎ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি বিষয়টা বোঝাতে পারলাম? দিস ইজ সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি কি বলেছিলাম, যেটাকে নিয়ে যেতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, রাইট? আর ফিউচার যেটা আছে সেটা ঠিক আছে, অর্থাৎ ইফ ইউ সাপোর্ট মি। আমি একদম শুরুতে এই জায়গাটা একটু দেখিয়ে নিলাম, যে ফিউচার টেন্সের যেটার কথা আমি বলছিলাম, রাইট? এবারে আসি পাস্ট টেন্সে, অর্থাৎ যেখানে চেঞ্জ গুলো অ্যাকচুয়ালি হবে। এখানেও একইভাবে আমি চেষ্টা করব সব মুছে দিতে, নইলে মুশকিল, ডাইরেক্ট তো মোছা যাচ্ছে না। এই এটা একটু প্রবলেম হচ্ছে, দেখি আপডেট করলে হয় কিনা। রাইট, এবারে আমি একদম থরলি প্রত্যেকটা জায়গাকে তোমাদের সামনে রাখবো। ফার্স্টে তোমরা যেমন খাতা পেন নিয়ে বসো, এক্সপেক্টেড সেটা করবে। আমি তোমাদের কিছু জিনিস বলছি, একটু খেয়াল করো। ধরো আমি যদি বলি হি সেজ আই এম আ ডক্টর, এটা ন্যারেশন কি হবে? হি সেজ আই এম আ ডক্টর, চট করে বলবে, আমাকে ওপেন করেও বলতে পারো আনমিউট করে। হি সেজ আই এম আ ডক্টর, চট করে। হি সেজ দ্যাট হি ইজ আ ডক্টর, রাইট? হ্যাঁ, ওটা লিখেও বলতে পারো, মুখেও বলতে পারো, যেটা খুশি। আচ্ছা, নেক্সট। ধরো আমি যদি এভাবে বলি যে শি সেড টু মি, কমা, আই এম আ ডক্টর, কি বলবে? খেয়াল করো, শি সেড টু মি আই এম আ ডক্টর। হ্যাঁ, রাইট। শি টোল্ড শি ওয়াজ, না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শি, আচ্ছা, সৌরভ যে অ্যান্সারটা দিলে, সেড বললেন না সেজ বললেন? সেড, সেড, সেড। হ্যাঁ। শি টোল্ড শি ওয়াজ আ ডক্টর হয় না, সেটা কালেক্টিয়ালি হয়, বা আমি বলতে পারি যে স্পোকেনে হয়, বাট রিটেনে তো হয় না। শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ আ ডক্টর, ঠিক আছে? শি টোল্ড, এই লাস্টে যেটা লিখেছো সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, এবার ধরে নাও এই যে কথাটা বলছি,
She tells me that she is a doctor. She told me, fine, হ্যাঁ স্যার, ফাইন, রাইট, হ্যাঁ ঠিক আছে। আর রাজেশ একটু খেয়াল করো, আমি পাস্ট টেন্সে বলেছিলাম, ঠিক আছে? আমি এটাকে জাস্ট বোঝাবার জন্য বললাম, ঠিক আছে? এবার আমি তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি। আমি লেফট হ্যান্ড সাইডে পরপর জিনিসগুলোকে এক্সপ্রেস করতে করতে যাব। আমি পাস্ট টেন্স দিয়ে শুরু করব, পাস্ট টেন্সেই শেষ করব, কারণ একমাত্র চেঞ্জটা এখানেই হয়, অন্য কোনো জায়গায় কোনো চেঞ্জ হয় না। হি সেড। এইবার শুরু করছি, ঠিক আছে? ধরো বলছে, আই অ্যাম প্ল্যানিং টু লঞ্চ আ নিউ ভেঞ্চার। আই এম প্ল্যানিং টু লঞ্চ নিউ ভেঞ্চার, কথাটা বলা হলো, ঠিক আছে? এটাকে যখন তোমরা চেঞ্জ করছো তখন কি করবে? আমি এখানে কি পাচ্ছি, কম্বিনেশনটা একটু বোঝার চেষ্টা করি। পাস্টের সঙ্গে কিসের কম্বিনেশন পাচ্ছি? প্রেজেন্টের, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কম্বিনেশন। তাহলে অ্যান্সারটা কি আসবে? অলরেডি যেমন সৌরভ করে দিয়েছে, হি সেড দ্যাট হি ওয়াজ প্ল্যানিং, এই যে কথাটা লিখেছে একদম ঠিক আছে, টু লঞ্চ আ নিউ ভেঞ্চার, অর্থাৎ সোজা কথায় আমার চেঞ্জের জায়গা কোনটা, আমাকে জাস্ট এখানে একটা কনজাংশন আনতে হচ্ছে। হি সেড দ্যাট, প্রোনাউনটা চেঞ্জ হচ্ছে, আই বলছি, তার মানে হি, আর টেন্সের চেঞ্জ হচ্ছে ওয়াজ, প্ল্যানিং টু লঞ্চ আ নিউ ভেঞ্চার। তাহলে এই পুরো জিনিসটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে। এইবারে আসি পরেরটাতে, আমি লেফট হ্যান্ড সাইডে একই রাখছি, হি সেড। এবার ধরো এখানে বললাম, আই হেড টু টেল লাইজ, ঠিক আছে? আমি দুটো দিচ্ছি, পরপর আমি বোঝার চেষ্টা করবো। আই হেড টু টেল লাইজ। নেক্সট বলছে, আই টেক ওয়াটার অ্যাট এমটি স্টমাক। আই টেক ওয়াটার অ্যাট এমটি স্টমাক। এই যে দুটো সেন্টেন্স আমি তোমার কাছে করলাম, এই দুটো সেন্টেন্সকে আমি করব কি করে? আচ্ছা, সৌরভ বলছে হি সেড দ্যাট হি ওয়াজ প্ল্যানিং টু লঞ্চ আ নিউ, হ্যাঁ এটা অলরেডি পেয়ে গেছি সৌরভ। আচ্ছা, আমি বাকির অ্যান্সারটা একটু দেখে নিই। সৌরভ একটা অ্যান্সার করেছে, বাকিরা একটু বলো। ফার্স্ট এটাকে নিয়ে একটু ভাবি। আই হেড টু টেল লাইজ, সৌরভ একটা অ্যান্সার দিয়েছে। হি সেড দ্যাট হি ওয়াজ হেড টু টেল, হি ওয়াজ হেড টু টোল্ড লাইজ। বেশ, বাকিরা ঠিক বলে যাচ্ছি না, আমি বাকিদের কাছে আগে অ্যান্সারটা নেব। হি সেড দ্যাট হি হেটেড টু টেল লাইজ। বেশ, হি সেড দ্যাট হি হেটেড টু টেল লাইজ। বাকিটা আচ্ছা আসি, অলরেডি অ্যান্সার দিতে যেহেতু দেরি হচ্ছে, আমি চলে আসি। হি সেড, ঠিক আছে, দ্যাট হি হেটেড টু টেল লাইজ। ধরো এই কথাটা বলা হলো। আচ্ছা, কেউ বলল হি সেড দ্যাট হি হ্যাড হেটেড টু টেল লাইজ। আমি দুটোর মধ্যে আসছি। আচ্ছা, আগে বলি সৌরভ যে অ্যান্সারটা দিয়েছিল সেটা ভুল, তার কারণটা বলি।
ফ্যাক্টটা ক্লিয়ার করো সৌরভ। হি সেড দ্যাট হি ওয়াজ হেট বলে কিছু হয় কি? হি ওয়াজ হেটটা কি? হি হেট, হি হেটেড হতে পারে, কিন্তু হি ওয়াজ হেট মানে কি? সে ছিল ঘৃণা, রাইট? বুঝাতে পারলাম নিশ্চয়ই? টু টোল্ড কখনোই হয় না, টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট টেন্স থাকে। আচ্ছা ফাইন, আশা করি এটা বোঝা গেছে। এবারে বলছি সেড দ্যাট হি টুক ওয়াটার এট এমটি স্টমাক, ওটার পরে আসছি। অর্পিতা, আমাকে আগে বলো এই যে দুটো সেন্টেন্স আমি এখানে লিখলাম, হি সেড দ্যাট হি হেটেড টু টেল লাইস, পরেরটা বললাম হি সেড দ্যাট হি হ্যাড হেটেড টু টেল লাইস। আসলে টেল আ লাই কথাটা বলা হয়, কিন্তু এখানে লাইজ আছে বলে আমি আর সেটা ইউজ করলাম না। এবার তোমরা বলো যে এই দুটোর মধ্যে কোনটা আমি নেব। তোমাদের কি মনে হচ্ছে? সেকেন্ডটা ঠিক মনে হচ্ছে, ফাইন। আমাকে রিজনটাও বলতে হবে এক্স্যাক্টলি, এই কারণটা কি। দেখি আর কেউ কোনো অ্যান্সার করছে কিনা। ফার্স্ট এরটা ঠিক মনে হচ্ছে, এমন অর্পিত যেটা অ্যান্সার দিয়েছে বলছে ওটাই ঠিক, ফাইন। আচ্ছা এবার বলি, আমি অ্যান্সারটা আমি পেন্ডিং রাখছি। নীলাদ্রিও বলছে সেকেন্ডটা কারেক্ট, বেশ। অ্যান্সারটা আমি পেন্ডিং রাখছি, পেন্ডিং রেখে পরেরটাই চলে আসছি। আই টেক ওয়াটার টেম্পটি স্টমাক, ঠিক আছে। অর্পিত এটা অ্যান্সার করলো, হি সেড দ্যাট হি টুক ওয়াটার এট এমটি স্টমাক, ঠিক আছে। হি সেড দ্যাট হি টুক ওয়াটার অ্যাট এমটি স্টমাক। এটা আমি এটা এভাবে যদি করি যে হি সেড দ্যাট যা আছে ঠিক আছে, হি টেক্স ওয়াটার এট এমটি স্টমাক, তাহলে দুটোর মধ্যে কোনটাকে ঠিক বলবে? তোমাদের কাছে আমি প্রশ্ন ছুড়লাম, খেয়াল করো। সেকেন্ড কোয়েশ্চেনটা ছুড়লাম, হি সেড দ্যাট হি টুক ওয়াটার এট এমটি স্টমাক, একটা হি সেড দ্যাট হি টেক্স ওয়াটার এট এমটি স্টমাক। ফার্স্ট এডটা নেবে, ফার্স্ট এডটা নেবে, রাইট? বেশ। আচ্ছা এবারে আমি বলি, একটু খেয়াল করে দেখো, দুটোর মিনিং এর মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছি? মিনিং বলতে আমি বলছি গ্রামাটিক্যাল অ্যাসপেক্টের মধ্যে। সে বলেছিল যে সে মিথ্যে বলতে ঘৃণা করে বা সে মিথ্যে বলা পছন্দ করে না, এটা একটা মোমেন্টারি ফ্যাক্ট, একটা সময় সেই কথাটা বলেছে। আচ্ছা যেই বলছে হি টেক ওয়াটার অ্যাট এমটি স্টমাক, আই টেক ওয়াটার অ্যাট এমটি স্টমাক, কি মা জলু খাবে? মাম্মামকে বলো মা, আমি ক্লাস নিচ্ছি তো, পড়াচ্ছি। আচ্ছা চলো যেটা বলছিলাম সেখানে চলে আসা যাক। অর্থাৎ সোজা কথায় আমি যদি বলি যে আই টেক ওয়াটার এট এমটি স্টমাক, সেখানে কিন্তু তার একটা রেগুলার হ্যাবিট বোঝাচ্ছে, রাইট? এবার তুমি আমাকে অন দ্য কন্ট্রারি এটাও বলতে পারো যে আই হেট টু টেল লাইস, তো এটাও তো একটা অভ্যাস, কিন্তু এই অভ্যাসটা নট আ রেগুলার হ্যাবিচুয়াল হ্যাবিট। এই মানে আই মিন হ্যাবিচুয়াল হ্যাবিট কথাটা আর কি বললাম, মানে আমি বলতে চাইছি হ্যাবিচুয়াল ট্রুথ, ঠিক ওরকম ব্যাপারটা নয়। কথাটা বলছে যে সে মিথ্যে বলতে পছন্দ করে না, একদমই পছন্দ করে না বা অপছন্দ করে। এই যে কথাটা বলছি, এটার সঙ্গে আমি যখন একটা অভ্যাসকে আমি বললাম যে আমি নিয়মিত শরীর চর্চা করি, আমি রোজ সকালবেলায় উঠে রেওয়াজ করি, তো এগুলো অ্যাকচুয়ালি হ্যাবিচুয়াল ট্রুথকে এক্সপ্রেস করে, ঠিক আছে? এটা রেগুলার ফ্যাক্টস। যখনই এরকম জিনিস আসবে, ইউনিভার্সাল ট্রুথ, রেগুলার ফ্যাক্টস, হ্যাবিচুয়াল ট্রুথ, সেগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো চেঞ্জ হবে না। আমার লেফট হ্যান্ড সাইডে পাস্ট টেন্স থাকলেও কোনো চেঞ্জ হচ্ছে না। প্রথম জিনিসটা মাথায় ঢোকাবে, কি বললাম এখানে? আমি কি বললাম যে এই সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, ফলত এক্ষেত্রে দিস ওয়ান ইজ কারেক্ট, এটা কিন্তু কারেক্ট নয়। ক্লিয়ার?
এবারে চলে আসি এই সেন্টেন্সটার কথা যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো এটা যেহেতু আমি হ্যাবিচুয়াল ট্রুথ হিসেবে কনসিডার করিনি। হ্যাঁ বলো। মানে ডিফারেন্সিয়েট কি করে করব যে কোনটা হ্যাবিচুয়াল ট্রুথ আর কোনটা নয়? হ্যাঁ, তার কারণ ওই যে দেখলাম যেখানে আমি হ্যাবিটের কথা বোঝাচ্ছি, যেমন এখানে পরিষ্কার বললাম যে আমি খালি পেটে জল খাই রোজ সকালে, আমি সকালে গান করি, রেওয়াজ করি, আমি সূর্য ওঠার আগে স্নান সেরে নিই, সূর্য পূব দিকে ওঠে, হ্যাঁ গাছে ফুল ফোটে, এই যে যে স্যার, কথাগুলো বলছি এগুলো তাহলে প্রত্যেকটা কি? আগে হ্যাঁ তাহলে স্যার ওই একটু। যদি আই হেট লাইস যদি হয়, হুম। সেক্ষেত্রে সেটাও তো হ্যাবিট হতে পারে যে আমি মানে মিথ্যে আগেও অপছন্দ করতাম, এখনো করি। ডেফিনেটলি এটাও হ্যাবিট, কিন্তু খেয়াল করো এখানে ঠিক অভ্যাস ব্যাপারটাকে বোঝানো হলো না। আমি যখন বলছি এখানে আমি আমার একটা পছন্দের কথা বললাম, ধরো আমি যদি বলি, একটু খেয়াল করে দেখো, হি সেড যেমন আছে তেমনই, কোর্টের মধ্যে বলল যে আই লাইক রবীন্দ্রসঙ্গীত। এই যে বললাম, এটাকে যখন তুমি ন্যারেট করবে কি করবে? হি সেড দ্যাট, বলো কি লিখবে? হি লাইকস রবীন্দ্রসঙ্গীত। লাইক লিখবো, মানে পাস্টে করব। এক্স্যাক্টলি, তুমি পাস্টে করবে তাই তো। তার কেন করছি, কারণ এটাও তো তার পছন্দ। সেই পছন্দ এক সময় করতো তারপরে আর করে না, এরকম তো কিছু বলা নেই। ঠিক আছে, তার মানে এটাও চিরকালের। এই যে সে মিথ্যা কথা বলাটা অপছন্দ করা, সেটাও চিরকালের একটা ঘটনা। কিন্তু এখানে কোনো ডাইরেক্টলি হ্যাবিটের কথা বলা নেই। এইটাই যদি বলতো যে আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় রবীন্দ্রসঙ্গীত গাই, দেন ইট উইল বি কল্ড আ হ্যাবিট। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমি আসি আবার অ্যান্সারে চলে যাই, যে অ্যান্সারে ছিলাম সেখানে চলে যাই। তাহলে প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে আমি কোনটাকে নেব? হি সেড দ্যাট হি হেটেড, আর হি সেড দ্যাট হি হ্যাড হেটেড। মনে রাখতে হবে, এক্সাম হলে আমাকে তো কিছু লিখতে হবে না, আমাকে চুজ করতে হবে। পরিষ্কার ভাবে খেয়াল রাখতে হচ্ছে এই সেন্টেন্সে আমি যে দুটো ঘটনার কথা বললাম তার মধ্যে একটা অ্যাকশন হচ্ছে সেড, আরেকটা অ্যাকশন হচ্ছে হেটেড। এই দুটো ভার্ব আছে। সে বলেছিল, সে ঘৃণা করেছিল। এই মুহূর্তে আমি কি দেখছি, দুটোই পাস্ট ইনডেফিনিটে রয়েছে। সেটা তো থাকতে পারে না। তখন আমায় কি দেখতে হচ্ছে? হুইচ ওয়ান ইজ আর্লিয়ার পাস্ট। অর্থাৎ সোজা কথায়, হি সেডটা আর্লিয়ার নাকি হি হেটেড টু টেল লাইজ এটা আর্লিয়ার। ঠিক আছে, তাহলে আর্লিয়ার পাস্ট হেটেডটা দেখলাম। তাহলে এই আর্লিয়ার পাস্টটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? অলরেডি হ্যাঁ, মেসেজ বক্সে পড়েছে জমা। সেটাকে আমায় পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হচ্ছে, রাইট? তার মানে সেকেন্ড ওয়ানটা কারেক্ট। এবার কারেক্ট আমি ইনকারেক্ট বলতে পারি না কখনো এটাকে। ফার্স্ট ওয়ানকে আমি যদি বলি ইনকারেক্ট, তাহলে প্রবলেম আছে। কেন কথাটা বলছি একটু বুঝে দেখো। তোমাকে এক্সাম হলে অপশন চুজ করতে দিয়েছে, সেখানে এটাও আছে অপশন এ তে, এটাও আছে অপশন বি তে, আর বাকি তিনটে বাকি দুটো আছে, এগুলো হবে না। তুমি কোনটা করবে? অবশ্যই তুমি বিটা করবে। অর্থাৎ সোজা কথায় যেখানে পাস্ট পারফেক্ট দেওয়া আছে। ধরো এক্সাম হলে অপশনের মধ্যে এই হ্যাড হেটেড অপশনটাই নেই, তোমার কাছে একটাই কারেক্ট অপশন আছে আর বাকিগুলো হবে না, তাহলে এটাই তোমার অ্যান্সার। কারণ এক্সাম হবে আমার বেস্ট অ্যান্সারটা বাঁচতে হয়। ঠিক আছে, তাহলে দুটো ঠিকের মধ্যে থেকে কোনটা বেশি ঠিক সেটা বাঁচতে হচ্ছে। বোঝাতে পারলাম? এক্স্যাক্টলি। এবারে আসি, যেটা আমি তোমাদের বলছিলাম যে আই লাইক রবীন্দ্রসঙ্গীত, হি সেড দ্যাট আই লাইক রবীন্দ্রসঙ্গীত। তাহলে কি করবো? হি সেড দ্যাট হি লাইকড রবীন্দ্রসঙ্গীত, না হি সেড দ্যাট হি হ্যাড লাইকড রবীন্দ্রসঙ্গীত? দুটোই কারেক্ট, কিন্তু কোনটা বেস্ট?
হ্যালো, স্যার Sir, he কোয়েশ্চেনটা আরেকবার had বলবেন? had হ্যাঁ কোয়েশ্চেনটা আরেকবার বলছি। হি সেড দ্যাট হি লাইকড রবীন্দ্রসঙ্গীত, আর পরের অপশনটা হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড লাইকড রবীন্দ্রসঙ্গীত। এই দুটোর হি মধ্যে লাইকড হবে স্যার, যেহেতু এটা হ্যাবিচুয়াল ট্রুথ নয়। ভালো করে খেয়াল করো না। like হবে হ্যাবিচুয়াল, আমি হ্যাবিচুয়াল ট্রুথের কথা বলছি না। হ্যাঁ, আমি এখানে দুটো, এটা হ্যাবিচুয়াল ট্রুথ তো নয়। হ্যাবিচুয়াল ট্রুথ হলে তো হি লাইকস হতো। তোমাকে অপশন দিয়েছি দুটো, একটা হচ্ছে হি হ্যাড লাইকড আর একটা হচ্ছে হি লাইকড, কোনটা হবে? এইটা ছিল অপশন। তো দুটো অপশনের মধ্যে তোমায় বাঁচতে বললাম, তোমার অ্যান্সার কোনটা হওয়া উচিত? হি হ্যাড লাইকড, কারণ এখানে দুটো পাস্ট ইনডেফিনিট টেন্স পরপর রয়েছে একই সেন্টেন্সে, একটা হচ্ছে লাইকড আর একটা হচ্ছে সেড। বিষয় ক্লিয়ার হলো? সৌরভে ক্লিয়ার হয়েছে, বাকিদের বলছি। বেশ বেশ বেশ, এবার একটু খেয়াল করে দেখি। এখানে আরেকবার জিনিসটাকে আমি বুঝতে পারলাম। আমি এটাকে আরেকটা বার রিপিট করব, ঠিক আছে? জাস্ট জিনিসটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেটাকে ক্লিয়ার করার জন্য। ধরো আমি বললাম যে হি সেটটা একই থাকছে, ওটা আমি বারবার আর বলছি না। ইউ ধরো যদি আমি এভাবে বলি, আর নট রেসপন্সিবল, রেসপন্সিবল পার্সন, যাই হোক ঠিক আছে, শুধু এইটুকু যদি বলি তাহলে কি হবে? হি সেড ইউ আর নট রেসপন্সিবল, মানে ইউ আর নট রেসপন্সিবল পার্সন, ইউ আর নট আ রেসপন্সিবল পার্সন, এটা লাগবে। ঠিক আছে, চট করে অ্যান্সার করো, ফটাফট বলো। হ্যাঁ, হি সেড দ্যাট ইউ, ইউ কি করে হয়? আচ্ছা ঠিক আছে, যদি কনসেপশন ক্লিয়ার না থাকে বুঝি। আমার এখানে রয়েছে হি সেড, হ্যাঁ আমার পিকচারটা দেখেছি, ঠিক আছে, একটু বুঝিয়ে নি। এখানে থার্ড পার্সন রয়েছে, ঠিক আছে, এখানে রয়েছে সেকেন্ড পার্সন ইউ, তাহলে চেঞ্জটা কি হবে? তাই তো, এটাই তো প্রশ্ন, বেসিক প্রশ্ন হচ্ছে এটা। রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন, সরি রিপোর্টিং স্পিচে থার্ড পার্সন আর রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকলে আমি কি চেঞ্জ করব? যখন আমি ন্যারেট করব তখন খেয়াল রাখতে হবে এখানে প্রেফারেবলি, আগেই বলছি প্রেফারেবলি ফার্স্ট পার্সনকে আনতে হবে, এটাই প্রেফারেবল। আবার আমি লিখে দিচ্ছি পরিষ্কার করে, ঠিক আছে? এটা প্রেফারেবল, নট ম্যান্ডেটরি। কেন বললাম? আচ্ছা আগে অ্যান্সারটা করি। হি সেড দ্যাট I am, sorry, I was not responsible. He said that I was not responsible. Right? এইবারে কথা বললাম আইটা আনলাম এই জন্যে যে এখানে সেকেন্ড পার্সন ছিল, সেটাকে আমি ফার্স্ট পার্সনে আনলাম। এবার এক্সাম হলে তুমি ধরো এই ফার্স্ট পার্সনের অপশনটা খুঁজেই পাচ্ছ না, অর্থাৎ একটা জায়গায় দেওয়া রয়েছে না একটা, মানে চারটের মধ্যে একটাই পাচ্ছ যে সেটা ঠিক, আর বাকি তিনটে ভুল আছে, কিন্তু যেটা ঠিক পাচ্ছ তাতে আবার প্রোনাউনে গন্ডগোল, অর্থাৎ সেখানে ফার্স্ট পার্সন নেই, সেখানে লেখা যাচ্ছে যে হি সেড দ্যাট শি ওয়াজ বা হি ওয়াজ নট আ রেসপন্সিবল পার্সন, অর্থাৎ সেখানেও একটা থার্ড পার্সন দেওয়া রয়েছে। এবার প্রশ্নটা কি, তুমি কি ছেড়ে যাবে? না, তোমাকে ওটাতেই কারেক্ট করতে হবে।
অর্থাৎ ফার্স্ট পার্সন যেখানে থাকছে না, অপশনে পাচ্ছ না, সেখানে যদি থার্ড পার্সন থাকে সেটাকেই নিতে হবে। কেন? তার কারণ হচ্ছে এখানে আসলে বলতে চাইছে যে এটা অন্য কারোর সম্পর্কে সে বলছে, আমার সম্পর্কে নয়। আমি ধরে নিচ্ছি এখানে যে আমি প্রেজেন্ট আছি, আমাকে কথাটা বলছে হি, তাই তো? এই হিসেবে আমি এখানে ফার্স্ট পার্সনটাকে ইন্ট্রোডিউস করেছিলাম। তো সে হয়তো আমায় বলছে না, আমি কথাটা শুনেছি, অন্য কাউকে বলেছিল, তাই এখানে থার্ড পার্সন আসতে পারে যে হি সেড দ্যাট শি ওয়াজ নট রেসপন্সিবল, বা রতন ওয়াজ নট রেসপন্সিবল, ঠিক আছে, মঞ্জুরি ওয়াজ নট রেসপন্সিবল, যা খুশি আসতে পারে। অর্থাৎ যদি এটা পাওয়া না যায় প্রেফারেবলি, তাহলে থার্ড পার্সন, এটাকেই আমায় অ্যান্সার করতে হবে। দেখো ক্লিয়ার হলো কিনা কি বলতে চাইছি। ফাইন, বোঝা গেছে, ভেরি গুড। তাহলে এইটা জায়গাটুকু আমার কাছে ক্লিয়ার। তাহলে প্রেজেন্ট টেন্সের কম্বিনেশনটা আমি একটু, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ইনডেফিনিটের কম্বিনেশনটা আমি একটু দেখলাম যে কত কি হতে পারে। অর্থাৎ সেটাকে নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট যেমন আছে সেটাও রাখতে হতে পারে ইন কেস অফ হ্যাবিচুয়াল ট্রুথ। আবার নর্মালি আমি কি দেখতে পাচ্ছি, প্রেজেন্ট, সরি, পাস্ট ইনডেফিনিটেও থাকছে, যেমন এখানে পাস্ট ইনডেফিনিট রইল, ঠিক আছে, আই ওয়াজ নট রেসপন্সিবল। আবার এটাও হতে পারে সেখানে, যেমন আই লাইকড কথাটা না লিখে আই হ্যাড লাইকড রবীন্দ্রসঙ্গীত, মানে হি হ্যাড লাইকড রবীন্দ্রসঙ্গীত, এইভাবে কথাটা আসছে। অর্থাৎ সেখানে পাস্ট পারফেক্ট হতে পারে। তাহলে কম্বিনেশন কতগুলো আসছে, ক্লিয়ার হলো? অর্থাৎ সোজা কথায় প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, পাস্ট ইনডেফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, রাইট? এরপরে আমরা চলে যাব প্রেজেন্টের আর কোনো ভ্যারিয়েশন আছে কিনা সেটা বোঝার জন্য। ঠিক আছে, আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করে নিই, নাহলে মুশকিল। আচ্ছা, ধরো এবার বলো, হি সেড আমি বারবার আর লিখে সময় নষ্ট করছি না, আমার যতটুকু দরকার কোটের মধ্যে আমি ততটুকু লিখছি। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট দেখালাম, এবার ধরো প্রেজেন্ট পারফেক্ট লিখছি। ধরো সেখানে লিখলো আই হ্যাভ নট সিন such a stupid action. I have not seen such a stupid action. ঠিক আছে, he said। কি করবে তোমরা চট করে বলো? এত দেরি? চট করে পুরোটা লিখতে হবে না, জাস্ট যেটুকু চেঞ্জ হবে সেটুকু লিখলেও চলবে। হ্যালো, হি হ্যাড নট সিন, ব্যাস ওইটুকু লিখলেই তো হবে, তো এত দেরি কিসের? ঠিক আছে, হ্যাঁ তনুশ্রী, রাইট, হি সেড স্যার দ্যাট হি অ্যাকচুয়ালি হ্যাড নট। আপনার কথাটা আমার কাছে অনেক লেটে আসছে। এই রে, তার মানে নেটের প্রবলেম, সর্বনাশ করেছে। দাঁড়াও দেখে নি। না স্যার, সবার ক্ষেত্রে নাও হতে পারে, আমার এখানে হয়তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমারটা তো দেখছি ঠিকই আছে, টাওয়ার তো একদম ওকে আছে। হ্যাঁ ওটাই হবে হয়তো। হ্যাঁ ঠিক আছে, বাকিদের ঠিকই আছে। হি সেড দ্যাট হি হ্যাড নট সিন সাচ আ স্টুপিড অ্যাকশন, হি হ্যাড নট সিন, হি হ্যাড নট সিন, হি হ্যাড নট সিন, ফাইন, রাইট। আর বলার কিছু নেই, পুরোটাই বোঝা গেল। অর্থাৎ জাস্ট চেঞ্জ করছে। এবার আমি এটাকে পারফেক্ট টেন্সে দেখালাম, যদি আমি এটাকে বলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ব্যাপারটা একই হবে, জাস্ট হ্যাভ টুকু চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নিশ্চয়ই এটা নিয়ে আমাকে আর বলে বোঝাতে হবে না, এই পার্টটুকু ক্লিয়ার হলো। পাস্টের সবকটা, সরি প্রেজেন্টের সবকটা কম্বিনেশন আমি দেখলাম। এবার আমি যদি জাস্ট ধরে নিই প্রেজেন্টের জায়গায় পাস্ট লিখবো, তাহলে কি হবে?
সেটাকে একবার দেখে নি, আরো সোজা। হি সেড, তারপরে রয়েছে the person displayed a beautiful picture. The person displayed a beautiful picture. He said আছে, তার আগে কি লিখবো? He said that the person had displayed a beautiful. Fine, very good, very good. আমি ওইটুকু লিখলেই হতো, had displayed। এবার দেখো আমি যদি এভাবে লিখতাম, he said the person displayed, তাহলে ডিসপ্লেটাও হয়ে যেত আমার পাস্ট ইনডেফিনিট, আর হি সেড এটাও হয়ে যেত পাস্ট ইনডেফিনিট, দুটো একসঙ্গে রাখা যায় না। তার মানে সোজা কথায় এখানে যদি পাস্ট ইনডেফিনিট থাকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কোথায়? পাস্ট পারফেক্টে। এই ব্যাপারটা বোঝাতে পারলাম? অর্থাৎ হি had displayed, person had displayed 100% কারেক্ট। তাহলে ফার্স্ট পার্টটা বোঝা গেল পাস্ট ইনডেফিনিটে। এবার ধরো আমি এটা লিখতে চাইছি যে দ্য পারসন was creating disturbance, এটা যদি থাকতো তাহলে কি লিখতাম? the person had been, আচ্ছা না না না, এখানে একটা প্রবলেম আছে, এখানে আমি বলি। হ্যাঁ, এইটা অনেক জায়গাতেই বইতে লেখা থাকে। আচ্ছা আমাকে একটু টাইম দাও, জাস্ট আ মিনিট, একটু টাইম দাও। হ্যালো, হ্যাঁ কোথায় ছিলাম? রাইট, দ্য পারসন ওয়াজ, হ্যাঁ এখানে বলি হ্যাড বিন ক্রিয়েটিং আসবে না। ভালো করে বুঝি, দুটো পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আমরা সময়ের ডিফারেন্স করতে পারি না, তাই সেখানে আর্লিয়ার অ্যাকশনটাকে কনসিডার করে পাস্ট পারফেক্টে নিয়ে যাই, তাই তো? এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে পাস্ট ইউজ করছে, কিন্তু পাস্টটাকে কিভাবে ইউজ করছে? দ্য পারসন ওয়াজ ক্রিয়েটিং ডিস্টারবেন্স, ঠিক আছে? অর্থাৎ এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকছে। এইবারে বলি, ঘটনা হচ্ছে টাইম রেফারেন্স যদি খেয়াল করি তাহলে এখানেও কিন্তু দুটোর মধ্যে টাইমের ডিফারেন্স করা যাচ্ছে না। অর্থাৎ জানো, হি সেড, সে বলেছিল, কি বলেছিল? দ্য পারসন ওয়াজ ক্রিয়েটিং ডিস্টারবেন্স, সেই লোকটা ডিস্টার্ব করছে। এবার খেয়াল করে দেখি, নিশ্চয়ই এই ডিস্টারবেন্সটা আগে সে ক্রিয়েট করেছিল, তাই সেটা পরে বলছে সে। অর্থাৎ এটা কিন্তু ল্যাটার অ্যাকশন, সেড কথাটা, এটা ঠিক, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কেউ যদি লেখে হি সেড দ্যাট দ্য পারসন ওয়াজ ক্রিয়েটিং ডিস্টারবেন্স, এই সেন্টেন্সটাকে আমি কোনো মতেই ভুল বলতে পারি না। অর্থাৎ সেখানে কিন্তু সেই সেন্টেন্সটা কারেক্ট। এই যে পরে যেটা করলে, হি হ্যাড বিন, দ্য পারসন হ্যাড বিন ক্রিয়েটিং ডিস্টারবেন্স, সেটা কিন্তু সুপারফ্লুয়াস। ধরো তোমাকে এই দুটোর মধ্যে কম্পারেটিভ স্টাডি দিল, যে একটাই লিখলো দ্য পারসন ওয়াজ ক্রিয়েটিং, যা আছে তাই জাস্ট দ্যাট দিয়ে যোগ করে দিল, আর
এই অর্পিত যেটা লিখেছে অর্থাৎ হ্যাড বিন ক্রিয়েটিং দিল, দুটোর মধ্যে কোনটা অ্যাকসেপ্টেবল সেটা আগে বলো তোমরা। স্যার অ্যাকচুয়ালি ছোটবেলায় যখন আমরা রুলস গুলো শিখেছিলাম ওখানে হ্যাঁ বলাই ছিল যে হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউয়াস থাকলে পাস্ট ওই কন্টিনিউয়াস, ওই পারফেক্ট জন্যই কন্টিনিউয়াস আমি হয়। ওই জন্যই আমি মিসকেস কনসেপশনটাকে আগে ডিনোট করতে চাইছি, ঠিক আছে, বুঝা গেল? ঠিক আছে, চলো দাঁড়াও এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, দ্য পারসন ওয়াজ ক্রিয়েটিং ডিস্টারবেন্স। এবার খেয়াল করে দেখো, কম্পারেটিভ স্টাডি করলে দুটোর মধ্যে কোনটা বেটার শোনাচ্ছে, শোনাচ্ছে না মানে দুটোর মধ্যে কোনটা লজিক্যাল, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরকম কোন যদি জায়গা থাকে অপশনে যেখানে দিয়েইছে দ্য পারসন হ্যাড বিন ক্রিয়েটিং ডিস্টারবেন্স, দ্য পারসন ওয়াজ ক্রিয়েটিং ডিস্টারবেন্স নেই, ঠিক আছে, সেখানে আমার উপায় নেই। অর্থাৎ অপশন যদি আমাকে বাধ্য করে ওই অপশনটা দিতে, সেটা আমায় দিতে হবে, খেয়াল রাখতে হবে, খুব লজিক্যালি জিনিসটা বুঝতে হবে। রুলটা তখনই লাগু হয় যখন দুটো পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে। তো একটা পাস্ট ইনডেফিনিট আর একটা পাস্ট কন্টিনিউয়াস হলে কোনো অসুবিধে নেই, থাকার কথাও না। ক্লিয়ার? এই জিনিসগুলো একটু বুঝে নেব। আমি জানি বিভিন্ন বইয়ের কথা বলছো তোমরা, যে বইগুলো ছোটবেলা থেকে পড়ে এসছো বা আমরাও যেটা পড়েছি তাতেও মানে কোনো চেঞ্জ নেই, মানে এটাই প্রমাণ করে যে বইগুলো নিয়ে কোনো সত্যি কথা বলতে গেলে গবেষণা কিছু হয় না, বা দেখবে লেখাটাকে রিপ্রিন্ট অর্থাৎ রিভাইজড এডিশন খুব কম, সবকটাই রিপ্রিন্টেড। মানে কেউ একজন লিখে গেছিল, চলছে তো চলছেই, চলছে তো চলছেই, তার কোনো রকম ডেভেলপমেন্ট কিচ্ছু হয় না। এইটা হচ্ছে একটা বড় সমস্যা। বাট কম্পিটিটিভ এক্সামে সেটুকু শুধু ভেবে রাখলে হবে না, ঠিক আছে, সেটাকে নিয়ে আমাদের এগোতে হবে। চলো পরেরটায় দেখা যাক। ফাইন, আমি তোমাদের যে কটা ছিল তার মধ্যে কন্টিনিউয়াস হলো, ফাইন। আর পারফেক্টে বলে বোঝাবার দরকার নেই, তবু আমি একবার লিখে নিই। ধরো হি সেড, উই হ্যাড ডান আওয়ার ডিউটি and the rest is up to you. চলো চট করে করে দেখাবে আমায়। We had done our duty and the rest is up to you. আমাকে শুধু ওই চেঞ্জের জায়গায়, এখানে দুটো আছে, ওই দুটো চেঞ্জের জায়গায় লিখে দেখালেই হবে। হ্যাঁ, হ্যাড ডান মানে সোজা কথায় আমার আসল পোর্শনে কোনো চেঞ্জই নেই, এক কথায় বলতে গেলে। অর্থাৎ উই হ্যাড ডান আওয়ার ডিউটি, এখানে কোনো চেঞ্জ নেই এক্সেপ্ট প্রোনাউন। প্রোনাউনের চেঞ্জটা তো আছেই ফার্স্ট পার্টে। আচ্ছা, অর্পিতা লিখলো নো চেঞ্জ, একটা পার্টে চেঞ্জ আছে, সেটা দেখাতে হবে। আচ্ছা, ফার্স্টে বলি প্রোনাউনের জায়গাটা, আরে হি সেড, তাহলে উই বলছে, তার মানে এখানে দে থাকবে, সেটা নিয়ে ডাউট নেই। দে হ্যাড ডান আওয়ার ডিউটি মানে দেয়ার ডিউটি, এইটুকু চেঞ্জ থাকছে।
অ্যান্ড দ্য রেস্ট ইজ আপ টু ইউ, কথাটা বলছে। আচ্ছা, কথাটা কে বলছে? হি বলছে, ঠিক আছে। অ্যান্ড দ্য রেস্ট ইজ আপ টু, ইউ এর জায়গাটা কি চেঞ্জ হবে? আপ টু মি, রাইট? তাহলে জাস্ট এইটুকু চেঞ্জ। আচ্ছা, এবার বলো তো ইজটা চেঞ্জ হচ্ছে, সরি এটাকে আমি ভুলে গেছি, অ্যান্ড দ্য রেস্ট ওয়াজ হবে, আমি এটাকে খেয়াল করিনি করার সময়, ঠিক আছে। এই ছোট ছোট ভুল দেখো, ওই তাড়াহুড়ো করতে গিয়ে গন্ডগোল হয়, খেয়াল রাখবে, ঠিক আছে। হ্যাঁ, রেস্ট ওয়াজ আপ টু মি, ফাইন। তাহলে জিনিসটা বোঝাতে পারলাম। অর্থাৎ সোজা কথায় পাস্টের ক্ষেত্রে তো তেমন চেঞ্জ কিছু নেই, দুটোই পাস্ট যেহেতু, তাই এইভাবে জিনিসটাকে আমরা করলাম। হ্যাঁ, চেঞ্জের জায়গা একটা, সেটা হচ্ছে ফিউচার, অর্থাৎ পাস্টের সঙ্গে ফিউচারের কম্বিনেশন থাকলে কি হয়, এইটুকু শুধু দেখে নেওয়া। তাও সেটা খুব নমিনাল একটা চেঞ্জ, আমরা মোটামুটি জানি, করেও এসছি। চলো দেখা যাক। হি সেড কামন, আমি চলে যাচ্ছি ডাইরেক্ট স্পিচে। চলো এখানে লিখছি, ধরো আমি লিখলাম এভাবে যে we shall try to solve your issue. কি করবে? চট করে বলো। এখানে shall আছে, আমি চেঞ্জ করব কোথায়? he said we shall try to solve your issue, তাহলে he said that, শুধু চেঞ্জের জায়গাটুকু, they should না, they would, ঠিক আছে। আচ্ছা, খেয়াল রাখবো they would, বাকিটা পুরোটাই এক থাকবে। আচ্ছা বলি কেন সেটা হচ্ছে বা কি ব্যাপার। যখনই পাস্টের সঙ্গে ফিউচারের কম্বিনেশন থাকবে, ঠিক আছে, মনে রাখবে পাস্টের সঙ্গে ফিউচার মানে ব্যাপারটা বুঝতে পারলে, এখানে রিপোর্টিং স্পিচে পাস্ট, রিপোর্টেড স্পিচে ফিউচার, যখন এই কম্বিনেশনে থাকবে তখন ন্যারেট করার পর যাই থাকুক ফিউচারে, শ্যাল থাকুক উইল থাকুক, আমি পুরোটাকেই নিয়ে যাব উডে। সেখানে শুড বা অন্য কোনো জিনিসের, অন্য কোনো মোডালের কোনো অস্তিত্ব নেই। ক্লিয়ার? হ্যাঁ, রাইট, ইয়োর ইস্যু আছে, এটা মাই ইস্যু হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। চলো এবার দেখা যাক, আমি ফিউচার টেন্সে একটু অন্যভাবে লিখছি। ধরো লিখলাম হি সেড, ইউ আচ্ছা, এখানে যদিও এমফাসাইজ করার জন্য লিখলাম, দরকার নেই, চেঞ্জটা সবাই ঠিকভাবে নেয় না। ইউ উইল বি ডেলিভারিং দ্য মেসেজ, না, আওয়ার মেসেজ টু দ্য অথরিটি। আচ্ছা, ইউ উইল বি ডেলিভারিং আওয়ার মেসেজ টু দ্য অথরিটি, কি করবো অ্যান্সার?
আই উড বি ডেলিভারিং দেয়ার, আচ্ছা ঠিক আছে একদম। এবার খেয়াল করে দেখি চেঞ্জের জায়গা ইউ আছে, এখানে আই করলাম। আচ্ছা উইল আছে, সেখানে উড করলাম, রাইট। ডেলিভারিং এখানে কি করেছি, ইচ্ছে করে আমি করলাম আর মেসেজ। তার মেসেজ মানেটা কি, ঠিক আছে, তাহলে হি বলছে তার মেসেজের কথা, তার মানে দেয়ার মেসেজ, ঠিক আছে, টু দ্য অথরিটি। তাহলে চেঞ্জের জায়গায় এই কটা, একদম তনুশ্রী যেটা লিখেছে, হি সেড দ্যাট আই উড বি ডেলিভারিং এক্স্যাক্টলি দেয়ার মেসেজ টু দ্য অথরিটি। ক্লিয়ার? অর্থাৎ সেটা যেভাবেই থাক, যেমন ভাবেই থাক, ফিউচারে আমি ইজিলি জায়গাটাকে রাখতে পারবো, এটা নিয়ে ডাউট থাকার কথা না। একদম ঠিকঠাক ভাবে আমরা জায়গাটাকে বুঝতে পারলাম। আচ্ছা, যদিও আমরা পুরোটাকে কভার করলাম, অর্থাৎ টেন্সটাকে আমি দেখলাম, কিন্তু খেয়াল রাখতে হবে এখনো অবধি আমরা ঠিক যেমন ভাবে করলাম তাতে একটা স্টাইল অফ সেন্টেন্স ক্লিয়ার হলো। অর্থাৎ আমরা যেটাকে চেঞ্জ করেছি সেটা অ্যাসার্টিভ। এবার মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা যে চেঞ্জটা করলাম, আমি কি বললাম, এটা করেছি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জ। তাহলে এখন আমার কাছে 4টে মোড অফ সেন্টেন্স রয়েছে। এবার ন্যারেট করা মানেই হচ্ছে যে কোনো সেন্টেন্সকেই যে মুহূর্তে আমি বলবো ন্যারেট করছি, তার মানে সেটাকে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেই আমায় চেঞ্জ করতে হবে। অর্থাৎ সেটা যদি ইন্টারোগেটিভও থাকে, আমাকে চেঞ্জ করতে হবে কি, অ্যাসার্টিভে। আমার কাছে যদি ইম্পারেটিভ সেন্টেন্সও থাকে, সেটাকে আমায় চেঞ্জ করতে হবে অ্যাসার্টিভে। অর্থাৎ যাই থাকুক না কেন, সেটাকে কিন্তু আমায় অ্যাসার্টিভেই চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এক্সক্লামেটরি হলেও তাই, অবজেক্টিভ হলেও তাই। অর্থাৎ চেঞ্জটা যে পুরোপুরি অ্যাসার্টিভে হচ্ছে সেটাকে বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আসল বিষয়। বাই দ্য টাইম আমরা ধীরে ধীরে দেখতে থাকবো যে এই অ্যাসার্টিভের থেকে, সরি, ইন্টারোগেটিভের চেঞ্জটা কি করে হয়, ইম্পারেটিভের চেঞ্জটা কি করে হয়, যদিও আমরা আসল জিনিসটা করে ফেলেছি অ্যাসার্টিভ। দেখবো বাকিটা পুরোটাই ফাঁকিবাজি। অর্থাৎ সোজা কথায় আমি জাস্ট একটা বিষয় জানলেই আমার ইম্পারেটিভ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট দুটো টাইপ শিখে নিলেই আমি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কনভার্ট করতে পারবো। এটা আমাদের কাছে ক্লিয়ার হতে থাকবে। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমার মাথায় রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি তোমাদের একটু দেখাবো। কিভাবে দেখাবো, কেন দেখাবো, জিনিসটা একটু বলি। আমি প্রথমে তোমাদের বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্স ম্যাটারটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে ভার্ব দিয়ে, শেষ হচ্ছে কোথায়, অবজেক্টে। অর্থাৎ তার মধ্যে সাবজেক্টের কোনো জায়গা নেই, সাবজেক্ট ইজ মিসিং। তাহলে সাবজেক্ট মিসিং মানে কি, কাজটা কে করছে, এই ভার্বটা ডান বাই হুম, দ্যাট ইজ আননোন টু মি। অর্থাৎ সোজা কথায় ইম্পারেটিভ সেন্টেন্স তার কনস্ট্রাকশনটা কি করে পাই, সেখানে আমি এইভাবে পাই যে সেন্টেন্সটা শুরু হচ্ছে ভার্ব দিয়ে, শেষ হচ্ছে অবজেক্ট দিয়ে। আচ্ছা, কি এক্সপ্রেস করে সেটাও আমি জানি। কি এক্সপ্রেস করে, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল, ঠিক আছে, এই টাইপের জিনিসকে সেখানে এক্সপ্রেস করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। এই সেন্টেন্সটা করার একদম সহজ কিছু পদ্ধতি আছে। অর্থাৎ মনে রাখতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে এখানে যে চেঞ্জেস গুলো হবে সেগুলো ভেরি প্রেডিক্টেবল। অর্থাৎ বিশেষ আমার চেঞ্জ করার কিছু নেই, আমার শুধু জয়নিং এর জায়গাটায় যেটা দিয়ে আমি জয়েন করব সেটুকু খেয়াল রাখতে হয়, সেখানে আমায় ইনফিনিটিভ ইউজ করতে হয়, ঠিক আছে। অর্থাৎ টু প্লাস V1, এইটুকু যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলেই যথেষ্ট। আবার বলছি, হি সেড, এটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম। এবার বলছি, ধরো আমি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে ইউজ করলাম,
ডোন্ট মিসগাইড মি, কি হবে? চট করে বলো, ডোন্ট মিসগাইড মি। আমি কি বললাম? চেঞ্জের কিছু নেই, শুধু জয়নিং এর জায়গাটায় আলাদা। বলো। not to misguide him, very good। এই রিকোয়েস্টেড পরে সৌরভ, আসল জিনিসটা বলো। দেখো ওই যে অর্পিতা অ্যান্সার দিল, সেখানে কিন্তু ওই রিকোয়েস্টেড নাকি অর্ডার কিছু দেয়নি, আসল চেঞ্জটা বলেছে, এরপরে আমি ওটায় আসবো। এই যে বলছে ডোন্ট মিসগাইড মি, তাহলে হি সেড, আমি প্রথমে ওটাকে নর্মালি ধরি না, হি সেড দ্যাট, এভাবেও তো ধরতে পারি। তাহলে দ্যাটটা ইউজ করা যাচ্ছে না, তো দ্যাটের বদলে আমি কি করব? হি সেড নট টু মিসগাইড হিম। মি না, রূপা খেয়াল করো, ওটা মি হবে কি করে? এখানে ফার্স্ট পার্সন রয়েছে, তো তো ফার্স্ট পার্সন মানে কি? সে তো অ্যাকচুয়ালি হি, ঠিক আছে? তাহলে হিম হচ্ছে, সে বলেছিল যাতে তাকে ডিস্টার্ব না করি, ঠিক আছে? সো ডোন্ট মিসগাইড হিম, তো এটা সরি, ডোন্ট মিসগাইড মি, এটাকে চেঞ্জ করলাম নট টু মিসগাইড হিম। ক্লিয়ার? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে আমি এটাকে কি মোডে লিখবো? হি সেড, এই কথাটাকে কি মোডে লিখবো? এই যে বলছে ডোন্ট মিসগাইড মি, আমি তো এটাকে করতে পারি হি ওয়ার্নড নট টু মিসগাইড হিম, ঠিক আছে? এখানে অর্ডার লেখা যায়, কিন্তু অর্ডারের থেকে অনেক বেশি হয়েছে ওয়ার্নড, সে ওয়ার্নিং দিয়েছিল, ঠিক আছে? এভাবেও লেখা যেতে পারে। ক্লিয়ার করতে পারলাম? চলে আসি পরেরটায়। ধরো বলছি আহ ধরো আমি এভাবে বলি যে keep your eyes on him, কি লিখবো বলো চট করে? keep your eyes on him, he said keep your eyes on him। এক্স্যাক্টলি, একদম। এবার মোডটা নিয়ে পরে ভাববো। টু কিপ ইউর আইজ আছে, তার মানে মাই আইজ অন হিম। ক্লিয়ার? আসল চেঞ্জের জায়গাটা এটা। এইবার বাকিটা কি করব সেটা মেয়েদের ব্যাপার। অর্থাৎ এই যে বলছে হি সেড কিপ ইউর আইজ অন হিম, মানে আমি এটাকে বলতে পারি যে এখানে সাবধান করেছি, সেটাও বলা চলে, বা বলতে পারা যায় যে আহ, আহ, আগে থেকে সাবধান করা। এই ওয়ার্ন ছাড়া তো কাছাকাছি কিছু আসছে না, বাস এইটুকুই লেখা যেতে পারে। সাজেস্টেড করা যেতে পারে, হ্যাঁ, সাজেস্ট করেছিল, এক্স্যাক্টলি, ঠিক আছে। হি সাজেস্টেড কিপ মাই আইজ অন হিম, একদম ঠিক আছে। তাহলে এটুকু ক্লিয়ার? আমি এখানেও জিনিসটাকে বোঝাতে পারলাম। দেখে না যাক, অ্যাডভাইস ঠিক নয়। চলো আমি সেন্টেন্স চেঞ্জ করতে করতে যাই, দেখি কোথায় গিয়ে জায়গাটা দাঁড়ায়। ধরো আমি এইভাবে যদি বলি যে ধরো আমি এইভাবে বললাম টেল হিম টু ফলো দ্য রুল, কি করব? হি সেড টেল হিম টু ফলো দ্য রুল।
হ্যাঁ ভাই, ওসব পরে, আগে আসল জায়গায় এসো। আচ্ছা বেশ, হি অ্যাডভাইস বা যা খুশি হতে পারে, ঠিক আছে। হি টেল, আচ্ছা হ্যাঁ, পেজ অর্পিতা লিখেছে টু টেল হিম টু ফলো দ্য রুল। আচ্ছা বেশ, ধরো আমি এখানে তাই লিখছি, টু টেল হিম, হি অ্যাডভাইস টু টেল হিম টু ফলো দ্য রুল, রাইট। তার মানে টু টেল দিয়ে আমি অ্যাড করলাম। দেখো তো আর অন্য কোনো কিছু হয় কি, বাকি আর কেউ? আর তো কিছু পারছি না, না, না পারলে তো হবে না, পারতে হবে। একটু খেয়াল করে দেখি, ধরো তোমাকে এই অপশনটা রয়েছে, ধরো অর্পিত যে অপশনটা দিল এটা রয়েছে, এটার সঙ্গে তোমায় দিল হি advised me to tell him to follow the rule. তুমি কোনটা নেবে? ভালো করে ভেবে অ্যান্সার দেবে। স্যার দুটো অপশন কি কি বললেন আরেকবার বলুন। ওই দেখো লেখা আছে, প্রথমটা হচ্ছে যেটা অর্পিতা লিখেছে যে হি সেড টু টেল হিম টু ফলো দ্য রুল, যেটার দেখো রাইট দিয়েছি। আচ্ছা স্যার, হি সেড তো নয়, মানে আপনি তো আগেরটা লিখতে বারণ করলেন, তো হি অ্যাডভাইসড মিও, মানে হি অ্যাডভাইস টু টেল হিমও হতে পারে। হ্যাঁ মানে আমি সেটা বলছি না, ধরো এখানে, দাঁড়াও এক সেকেন্ড, আমি এখানে কালিটা চেঞ্জ করে নিই। ধরো হি অ্যাডভাইস টু টেল হিম টু ফলো দ্য রুল, এটা রয়েছে। আরেকটা হচ্ছে হি অ্যাডভাইস মি টু টেল হিম টু ফলো দ্য রুল, এটা রয়েছে। সেকেন্ডটা বেটার। না কেন বেটা সেটা বলতে হবে। কারণ আমাকেই তো বলছে যাতে আমি তাকে এক্স্যাক্টলি, আবার বলি। এখানে এক্স্যাক্টলি এখানে সেন্টেন্সটার মধ্যে এটাই হচ্ছে আসল টার্ন, আসল মোড়টা হচ্ছে এটা। এখানে দুটো ভার্ব ইউজ করেছি অ্যাকচুয়ালি, একবার বললাম টেল হিম, তারপরে বললাম টু ফলো। এবার টেল হিম তো কাকে বলছে কথাটা? আমাকে বলছে। আচ্ছা রুল ফলো করার কথা কাকে বলছে? অন্য কাউকে বলছে, ঠিক আছে। তাহলে এই যে আমাকে বলছে এটাকে কনসিডার করে নিতে হচ্ছে। তাই এখানে মি এর জায়গাটা থাকছে হি অ্যাডভাইস মি টু টেল হিম, আমাকে বলেছে ওকে বলতে। আর আমি যদি এটাকে লিখি ডাইরেক্টলি হি অ্যাডভাইস টু টেল হিম, তাহলে সে কাকে বলছে এটা বোঝা গেল না, ঠিক আছে। দেখো সব বুঝতে পারলে কিনা কি বললাম? রাইট, ফাইন। আচ্ছা আজকে আমি এইটুকু রাখছি। আমি জাস্ট দুটো মোড করালাম, এবার বাকি দুটো মোড একেবারেই ইজি। এই মোডের আরো কিছু কিছু জায়গা আছে, সেগুলো আমি দেখে নেব, খুব অল্প, কিন্তু মেনলি দুটো জিনিস আমার শেষ হলো narration এ, বাকি দুটো দেখলেই আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে along with the exceptions, ঠিক আছে। চলো আপাতত আমরা এটা থাকছি। আর আবারও বলছি, এই করানোটুকু কিন্তু এনাফ নয়, আমি বারবার বলছি তোমাদের, তোমরা নিজেরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করো, ঠিক আছে। আহ যেখানে ধরো এমন কিছু হচ্ছে যেগুলো আটকে যাচ্ছে, করতে পারছো না, সেগুলো গ্রুপে পাঠিয়ে দাও,
আমাদের গ্রুপে, ঠিক আছে? সেখান থেকে আমি দেখে বলে দিতে পারবো, অসুবিধা নেই। আসলে আমার একটা সেট কেনাও আছে, কিন্তু সেই সেটে আমি এখনো কার্ড ভরতে পারছি না, মানে সময় পাচ্ছি না বলে আমি সিম ভরে তারপরে আমি হোয়াটসঅ্যাপটা দেখবো। আসলে এখন পুরোনো সেটে হোয়াটসঅ্যাপ খুললেই হ্যাং করে যাচ্ছে, খোলা যাচ্ছে কিন্তু গ্রুপ খুললেই হ্যাং করে যাচ্ছে, যেহেতু প্রচুর জিনিস এক জায়গায় রয়েছে। ঠিক আছে, চলো তোমরা যেখান থেকে পারবে কোয়েশ্চেন আমাকে দাও। আচ্ছা স্যার, ভোক্যাবস প্রিপোজিশন গ্রুপ ভার্ব কোথা থেকে দেখবো ডাব্লিউবিসিএস কে মাথায় রেখে? কোথা থেকে? ওরকম তো জায়গা নেই, তবে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স অন্তত 10-15 বছর যা হাতের সামনে পাও ওটা পুরো শেষ করে ফেলবে। ঠিক আছে, কোয়েশ্চেন ইয়ার দেখে যা যা আছে সেটাকে আগে শেষ করবে, তারপর অন্য কথা ভাববে, তারপর বইটই। এবার বইয়ের ব্যাপারে আবার বলছি, কোনো নির্দিষ্ট বই নেই, যার কাছে যা বই আছে ইন্টারচেঞ্জ করে নিজেদের মধ্যে নিয়ে দেখতে থাকো, কিন্তু সবথেকে আগে কোয়েশ্চেন সলভ করো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো, ওকে, গুড নাইট।